মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে স্নান করার জন্য আমি, বাবা, মা, দাদা 4 জন সিদ্ধান্ত নিয়েছিলাম যে গঙ্গাসাগর যাব। তো সেই মতো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা চাইলে ধর্মতলা থেকে নামখানা কাকদ্বীপগামী যে কোনো বাসে করে চলে আসতে পারো। তোমরা চাইলে শিয়ালদা থেকে নামখানা কাকদ্বীপগামী ট্রেনে করেও চলে আসতে পারো। এখান থেকে তোমাদেরকে আসতে হবে হারুর পয়েন্টে, তো ওখান থেকে তোমরা ভেসাল পেয়ে যাবে। সকালে শুরুটা যদি হয় এমনই তো ভালোই তো লাগবে না। তো এখন উঠে গেছি আমরা গাড়িতে উঠে তো ভালোই লাগছে। আর এখন পৌঁছাতে অনেকটাই সময় লাগবে, সেই জন্য এখনো বসে আছি। তো এই মুহূর্তে আমরা ডায়মন্ডে চলে এসেছি। এখনো যেতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। তারপরে এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি। তোমাদেরকে দেখাচ্ছি ডায়মন্ড হারবারে যে ক্রুজারটা চালু হয়েছে গঙ্গাসাগর পর্যন্ত, সেটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না ভালো করে দেখাতে পেরেছি কিনা। তো সেই মতো আমরা এখন চলে এসেছি অনেকটাই পথ। এখন আমরা লেবে গেছি নতুন রাস্তাতে। তো এইখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে টোটো ভাড়া নিয়েছে মাথা পিছু 15 টাকা করে। আর এখানে ভেসালের টিকিট কেটে নেবো এখন। তো টিকিট কাউন্টার থেকে টিকিটের মূল্য ছিল 9 টাকা, কিন্তু এই দাদারা বিক্রি করছিল 1 টাকা করে বেশি নিচ্ছিল, কেন আমি কারণ জানি না। তো এখানে দেখছি 1 নম্বর জেটিটা বন্ধ আছে, নিশ্চয়ই কোনো কাজ চলছে। তো আমাদেরকে 4 নম্বর জেটি পর্যন্ত হেঁটে যেতে হবে, অনেকটা হাঁটা রাস্তা পথ, তো প্রচন্ডই কষ্টের ব্যাপার। তো এখানে আমরা চলে এসেছি। তো আমরা এখন লঞ্চে উঠে যাব। তো এখানে প্রচুর পরিমাণ পাখি আছে, তোমরা এটা দেখতে পাবে। আর এই লঞ্চের মধ্যে কতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর এই ঠাকুমাটা বসে আছে একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর নিয়ে। আগে সবাই বলতো যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এটা বলার কারণ হচ্ছে এই নদীটা অনেকটাই গভীর, মানে এই নদীর একুল থেকে ওকুল ভালো করে দেখাও যায় না। তো আগে প্রাকৃতিক দুর্যোগ ঘটলে এখানে প্রচুর মানুষের মৃত্যু হতো। এই মুহূর্তে আমরা চলে এসেছি কোচবেড়িয়াতে। এবার গিয়ে আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা গঙ্গাসাগর চলে যাবো। তো যখন গাড়ি ধরবো তখন তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আমরা একটা ম্যাজিক গাড়িতে এখন উঠে গেছি। তো ম্যাজিক গাড়ির ভাড়া বলছিল 60 টাকা করে, কিন্তু সেই দাদা রাজি হলো না আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সে আরো বেশি টাকা ভাড়া চাইছিল, তো আমরা দিলাম না। আমরা এখন চলে এসেছি বাসে করে। এখানে বাসের ভাড়া 50 টাকা করে। বাসের উইন্ডো সিটটা আমি পেয়েছিলাম। তো এখানে চলে এসেছিলাম ভারত সেবাশ্রমে। তো এখানে দেখলাম যে পরিমাণ ভিড় আছে, তো আজকে রুম পাওয়া যাবে না। তো চলে এসেছি আরেকটা আশ্রমে। এই আশ্রমে আমরা 4 জনের জন্য একটা রুম নিয়ে নিয়েছি। তো এখানেও রুমের ক্রাইসিস আছে, তো আমাদেরকে বলেছে 700 টাকা করে দিতে হবে। আজকে প্রচুর রোদের কারণে প্রচন্ড গরম, অসহ্য গরমের মধ্যে হেঁটে যেতে হচ্ছে, কিছুই করার নেই। এখানে সবচেয়ে শীতকালে আসাটাই বেস্ট। তো এখন ফাইনালি চলে এসেছি মন্দিরের কাছে। আজকে পুজো দেবো না। আর এখানে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সমুদ্রের কাছে চলে গেছে, স্নানঘাটের কাছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের কাছে চলে গেছে। এখানে একটা বড় শনি দেবতার মন্দির আছে। আর এখানে মানুষের বসার জন্য একটা ছাউনিও করা আছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি স্নান করবো না, কারণ আজকে মাঘী পূর্ণিমা না। তো যেহেতু কালকে মাঘী পূর্ণিমা, সেই মতো আমরা সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে দেবো। তো ফাইনালি বন্ধুরা আমরা সকাল সকাল চলে এসেছি স্নান করে নিতে। তো এখন স্নান সেরে নিয়েছি আমি। এখানে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনাতে অনেক মানুষ তর্পণ করতে আসে বা তাদেরকে পিণ্ডদানের কাজ সারতে আসে। তো এখন আমরা মন্দিরের দিকে যাব। এখানে অনেক ঠাকুমা দাদুরা বসে আছে, অনেক ঠাকুরের মূর্তিও রেখে দিয়ে গেছে। তো এখানে সবাই চাল পয়সা দিচ্ছে। পৌরাণিক কাহিনীতে লেখা আছে গঙ্গাসাগরে স্নান করার পর দান করাটা অনেক বড় মহৎ কাজ। তো এখানে প্রচুর পুণ্য লাভ হয়। তো গঙ্গাসাগরে একবার স্নান সারলে তো জীবনে যতটুকু পাপ আছে ততটুকু পাপ নষ্ট হয়ে যায় বা বিনাশ ঘটে, এটুকুও বলা আছে। তো শ্রীকৃষ্ণের কথা মতে যারা একাদশী করতে পারেন না, তারা এসে এখানে স্নান করতে পারেন, তাদের প্রচুর পুণ্য অর্জন হয়। আর এই সমুদ্রের উৎপত্তি হয়েছিল প্রভু শ্রী রামচন্দ্রের 32 পূর্বপুরুষ আগে। তো সাগররাজা যে ঘোড়াটাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন, সেই ঘোড়াটা লুকিয়ে রাখা হয়েছিল কপিল মুনির আশ্রমের পেছনে। কি সাগর রাজা তখন ঘোড়াটাকে খুঁজে পাচ্ছিল না, সেই কারণে সাগর রাজা 60,000 সন্তানকে পাঠিয়েছিল ঘোড়াটাকে খুঁজতে। তারা চলে আসে কপিল মুনির আশ্রমের কাছে, এসে দেখতে পায় ঘোড়াটাকে পেছনে বাঁধা আছে। তো তখন কপিল মুনি ধ্যানে মগ্ন ছিলেন। তো কপিল মুনি তখন কিছু জানতোই না ঘোড়াটা কারা বা কে রেখে দিয়ে গেছে। কপিল মুনিকে তারা অপবাদ দেয় বা তার উপর তারা অত্যাচার শুরু করে। তখন কপিল মুনি তাদেরকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেয় ছাই রূপে, তারা নরকে চলে যায়। তো তখন কপিল মুনি বলে এদেরকে মুক্তি দিতে হলে মা গঙ্গাকে এখানে নিয়ে আসতে হবে। তো মা গঙ্গাকে আনা তো অতটাও সহজ কাজ নয়। তো সেখানে সাগর রাজার পুত্র ভগীরথ মা গঙ্গাকে শিবের জটা থেকে এখানে নিয়ে চলে এসছে, এনে এখানে সাগরে মিলিত হয়েছে। তো সেই ছায়ের ওপর যখন গঙ্গা জল গিয়ে পড়ে, তখন তারা সেখান থেকে মুক্তি পায়। এই গঙ্গাসাগর মহাভারতের
যুদ্ধের আগে পাণ্ডবরাও এসে স্নান করে গেছিল। তো এই গঙ্গাসাগরের কথা আমাদের পৌরাণিক যতগুলো গল্প লেখা আছে ততগুলো গল্পতেই লেখা উল্লেখ করা আছে। তো আমরা এখন চলে যাব সামনের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ কতটা লাইন পড়েছে, প্রচুর পরিমাণ লাইন, আর সামনে অনেকটা দূরেই মন্দির আছে। তো এর আগে এখানে শুনেছি যে 6টা মন্দির ছিল, 6টা মন্দির জলের তলাতে চলে গেছে। এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তো এখন আমরা একটা শাঁখ কিনে নেবো, দোকানে চলে এসেছি। আর এখানে প্রচুর লোক বসে আছে প্রসাদ বিক্রি করার জন্য। তোমরা চাইলে এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারো, 50, 40, 100 টাকায় প্রসাদ পাওয়া যাচ্ছে। তো আমরা চলে এসেছি এখন মন্দিরের কাছে। এখন আরতির কাজ চলছিল, তাই জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করলাম না, আমরা বাইরের গেটে দাঁড়িয়ে আছি। আর আমরা প্রসাদ নিয়ে নেবো এখন। আমরা সব প্রসাদগুলো নিয়ে নিচ্ছি। আর ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওখানে সব নাগা সাধুরা বসে থাকে। আর আমরা এখন ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখানে চলে এসেছি বাইরে, এখানে পুজো দিয়ে দিয়েছি। ভেতরে ক্যামেরা আজকে অ্যালাউ করছিল না, ভেতরের কিছু ভিউ নিতে পারিনি। আর এই সামনের দিকে চলে এসেছি, এখানে গঙ্গা কুণ্ড করা আছে। তো আমরা এই মেলার চারিদিকটা একটু ঘুরে দেখবো এখন। এখন সন্ধ্যা লেবে এসছে, আর গঙ্গার সামনে এসে দেখলাম যে এখানে গঙ্গা আরতির কাজ চলছে। তো গঙ্গা আরতি দেখা কমপ্লিট করে এখানে মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলাম। আর এখন রুমে যাওয়ার পালা। রুমে যেতে যেতে দেখছি আলোর রোশনাই পুরো চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই।